বই কেনা বেচা নয়, বইমেলা বাঙালির প্রাণের মেলা বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল লাইব্রেরি নির্মাণের নির্দেশ। বাঙালি জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে বাংলাদেশ। অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন। রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা। বাংলাদেশের দুদকের মামলায় আসামি ঘুরে বেড়ালেও সাজা খাটছে নিরপরাধ মানুষ। প্রধানমন্ত্রী চায়ের দাওয়াতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠি। বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান ওবায়দুল কাদেরের। এবং বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 1 রানে হারল ঢাকা ডায়নামাইটস। চিটাগাং ভাইকিংসের মুখোমুখি সিলেট সিক্সার্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কিন ডায়াল ব্যাংক শিরোনামগুলো। পুরোটা খবরই আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি সাফিনা আহমেদ তরি এবং আমি শারমিন ইফাত শামস। সংবাদে এছাড়াও থাকছে বাংলাদেশ বিমানের হালচাল নিয়ে বিশেষ রিপোর্ট। সংবাদের শুরুতেই অমর একুশে বইমেলার খবর। শুধু বই কেনা বেচা নয়, শুধু বই কেনা বেচা নয়, বইমেলা বাঙালির প্রাণের মেলা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যান্ত্রিক যুগেও বইয়ের আবেদন নষ্ট হবে না। এ সময় বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে ডিজিটাল লাইব্রেরি নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 41তম এই আয়োজনের মধ্যে 16 বারই উদ্বোধন করেন তিনি। দেশের কবি লেখকদের সঙ্গে মেলায় যোগ দিয়েছেন বিভিন্ন ভাষার কবি ও সাহিত্যিকরা। এবছর 4 জনকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তান আমলে গোয়েন্দাদের রিপোর্টের সংকলন সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 2য় খণ্ডের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বাংলা ও বাঙালিত্ব নিয়ে বঙ্গবন্ধুর গর্ব ও অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এই গর্বকে ধরে রাখতে হবে। আগামীতে বাংলা একাডেমির পুরস্কার প্রদানের ক্ষেত্র বাড়ানোর কথাও জানান তিনি। সংখ্যা সীমাবদ্ধতা থাকবে না, কাজেই সেজন্য আমি বাংলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি আরেকটু বলতে চাই যে পুরস্কারের সম্মানীটাও আরেকটু বৃদ্ধি করা প্রয়োজন। সেটা আমাদের পক্ষ থেকে যা করার আমি করব। তরুণ প্রজন্মকে বাংলাদেশের লড়াই ও ত্যাগের ইতিহাস জানার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলা সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ডিজিটাল লাইব্রেরি করার উদ্যোগের কথাও তুলে ধরেন। এই হাতে একটা যন্ত্র নিয়ে পড়ার, আমি ঠিক সত্যি কথা বলতে, আমি আমাদের ছেলেমেয়েরা পড়ে দেখি আমি, কিন্তু ওটা পড়ে কিন্তু শান্তিটা পাওয়া যায় না। বইয়ের পাতা উল্টে উল্টে পড়ার মধ্যে যে একটা আনন্দ, সেই আনন্দটা সবসময় আমরা পেতে চাই। তাই বইয়ের চাহিদা কিন্তু কখনো শেষ হবে না, এটা আমি বলতে পারি। তারপরেও আমি বলবো যে অনলাইনে থাকলে পরে সারা বিশ্বের কাছে এবং সকলের কাছে খুব দ্রুত পৌঁছানো যায়। কাজে ডিজিটাল লাইব্রেরি হওয়া এটাও একান্তভাবে প্রয়োজন, সেটাও জরুরি বলে আমি মনে করি। একুশে গ্রন্থমেলাকে বাঙালির প্রাণের মেলা উল্লেখ করে ভাষা ও সাহিত্য চর্চায় সবাইকে আরও যত্নবান হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ করে উন্নত দেশ গঠনে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি। বাঙালি জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে বাংলাদেশ, যেখানে জঙ্গিবাদ,
দুর্নীতি বা মাদক কোনো কিছুর স্থান থাকবে না। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় সবথেকে উন্নত সমৃদ্ধ শান্তিপ্রিয় একটি দেশ। পরে গ্রন্থমেলার বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। বছর ঘুরে শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। রফিক, বরকত, সালাম, জব্বার সহ নাম না জানা তরুণের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা অর্জনের মাস এই ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি বাঙালি ও বাংলাদেশের অস্তিত্বের শিকড়। রক্তঝরা এই মাসের ইতিহাস পাঁচটি যুগ পেরিয়ে গেছে, কিন্তু বাংলা ভাষা বাংলার মাটিতে রয়ে গেছে অবহেলিত। খান আলমিনের রিপোর্টে জানুন বিস্তারিত। Language of Pakistan is going to be Urdu and no other language. ভুলতে পারা যায় না বলেই প্রতি বছর ফেব্রুয়ারি এলে চিত্ত নাড়া দিয়ে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে 47, 48, 52, 21শে ফেব্রুয়ারি আর শহীদ মিনার। ভেসে ওঠে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের মুখ। উনিশশো সালের পুরো ফেব্রুয়ারি মাস, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা অধিকার আন্দোলনের উত্তাল সময়। রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের স্বপ্ন বুননের ভোর, যেই ভোর এনে দিয়েছে 71, একটি মানচিত্র, একটি পতাকা, বাংলাদেশ। 52 রক্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিয়েছে। স্বাধীনতার পর বাংলাই হয়েছে রাষ্ট্রভাষা। 1999 সালে ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি বিশ্ব দরবারে সমাদৃত করেছে বাংলা ভাষাকে। কিন্তু বাংলাদেশ ভূখণ্ডে বাংলা ভাষাকে কতটুকু মর্যাদা দিতে পেরেছে এই জাতি? আইন আছে, বিধি আছে, নীতিমালা আছে, আছে উচ্চ আদালতের নির্দেশনাও। বাংলাকে সর্বস্তরে প্রচলন করতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। 52 আমরা ভাষার অধিকার আদায় করেছিলাম অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। দুঃখজনক হলেও সত্য, আমরা কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের ভাষাকে আমরা রেখে দিয়েছি। আমাদের দেশের যে জাতীয়তাবোধ, উন্নয়ন সবকিছু রক্ষা করার ক্ষেত্রে দেশের সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগ করা উচিত। বাংলাদেশে যদি আমরা বাংলা ভাষার প্রয়োগ না করি, তাহলে আমাদের জাতীয়তাবাদের যে চেতনাটা সেটা ভুলুণ্ঠিত হয়। অন্য সংস্কৃতির প্রাধান্য দিই, তাহলে একসময় আমরা আমাদের বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবোধ সবকিছুকে বিলীন করে দেব। পরিস্থিতি যখন এমন, তখন তা একটা বড় ধরনের সংকট তৈরি করছে বলে মনে করেন এই ভাষা বিজ্ঞানী। একেবারে অবহেলা তো হচ্ছে আমাদের, একেবারে আমরা বিপর্যয়ের মুখোমুখি আছি, আমরা কিন্তু একটা সংকটের মুখোমুখি আছি। কারণ ভাষা হচ্ছে আমাদের এক ধরনের অন্যতম এবং প্রধান পরিচয়। এই ভাষার মাধ্যমে কিন্তু আসলে আমাদের সমস্ত আত্মিক উন্নয়ন, আমাদের জাতীয় উন্নয়ন সমস্ত কিছুই কিন্তু ঘটে। প্রথমে রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলা ভাষার প্রচলন এবং পরবর্তীতে দেশের সব স্তরে এর প্রয়োগ করে সালাম, বরকতদের রক্তের দায় মেটানোর পরামর্শ আসে সবার কাছ থেকে। খান আলামিন, RTV, ঢাকা। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের রেজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন RCBCর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে বাংলাদেশ ব্যাংকের পক্ষে মামলা করা হয়। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের রিজার্ভের $10 কোটি 10 লাখ চুরি হয়। এই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া $2 কোটি আটকানো গেলেও ফিলিপিন্সে যাওয়া $8 কোটি 10 লাখ জুয়ার টেবিল ঘুরে হাত বদল হয়। পরে ওই অর্থের $1.5 কোটি জুয়ার আসর থেকে ফিলিপিন্স সরকার তুলে ফেরত দিলেও বাকি অর্থ পাওয়া যায়নি। দুদকের দায়ের করা মামলায় আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর তার পরিবর্তে 3 বছর ধরে সাজা খাটছে নিরপরাধ একজন মানুষ। দর্শক, এমন চাঞ্চল্যকর খবরে হতবাক সবাই। মানবাধিকার কমিশনের তদন্তে পুরো ঘটনা বেরিয়ে এলে নিজেদের ভুল স্বীকার করে দুদক। টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার কাজী জাকিরুল মাওলার তথ্যচিত্রে বিস্তারিত তুলে ধরছেন অভয় ইসলাম।
সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা জালিয়াতির অভিযোগে 2012 সালের এপ্রিলে আবু সালেকের বিরুদ্ধে 33টি মামলা করে দুদক। আবু সালেক মিরপুর 12-তে অবস্থিত শ্যামল বাংলা আবাসন প্রকল্পের মালিক। পিতার নাম আব্দুল কুদ্দুস। উচ্চ মাধ্যমিক পাস সালেক একসময় জাতীয় পরিচয়পত্রে ডাটা এন্ট্রির কাজ করতেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি ব্যাংক জালিয়াতি করে আসছিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, দুদকের ভুলে সালেকের পরিবর্তে 3 বছর ধরে সাজা খাটছেন টাঙ্গাইলের নাগরপুরের ধবরিরা গ্রামের দরিদ্র পাটকল শ্রমিক জাহলম। গেল বছর জাহলমের ভাই জাতীয় মানবাধিকার কমিশনের কাছে সমস্ত ঘটনা জানালে অনুসন্ধানে নামে কমিশন। পরে তদন্তে বেরিয়ে আসে আবু সালেক আর জাহলম এক ব্যক্তি নয়। এত টাকা মানুষ এখানে ষড়যন্ত্র করে করছে যে গরিব মানুষ তার ছেলেটার ফাঁসিয়ে দেই, এতটি মামলা দিয়ে দেই, ওরে জীবনেও বাই করে পারবো না, আমরা টাকা পয়সা আনছি, সে যারা আনছে তারা এগুলো করছে। এই যে ভাঙ্গা গড্ডার মধ্যে থাকি, ওই গড্ডার মধ্যে কি থাকা যায়? কত কষ্ট। আমার দেওয়ার তো একলা জেল খাটতেছে না, মানে আমরা সবাই খুব কষ্ট করতেছি, জেলের থেকেও খুব খারাপ দিন যাইতেছে আমাকে। আমরা খুব কষ্ট করে খাই, যে মাত্র রান্নাম, সকালে খাইছি আর যে মাত্র রান্না করছি। একমাত্র উপার্জনক্ষম মানুষটি জেলে থাকায় মানবেতর জীবনযাপন করছে জাহলমের পরিবার। যারা পরিকল্পিত অন্যায় করছে, এখানে ব্যাংকের লোক জড়িত আছে, সঠিকভাবে সন্ধান করে যারা মূলত দোষী তাদেরকে আসলে করা, অন্যায় ভাবে যে করছে তাদেরকে ধরে এবং ওকে অন্যায় ভাবে জেলে রাখছে, ওকে মুক্তি করে দেওয়া হলো। এমন অনাচারের বিচার চান এলাকার মানুষ। পরের বাসায় কাজ করে কোনো মতে 2-1 চাল ডাল কিনে কোনো ভাবে সংসার চালাচ্ছে। যারা ষড়যন্ত্র মামলা দিল, এটা তো মূলত আমাদের কাছে খুবই খারাপ লাগে। ওরা গ্রামে কারোর সাথে ঝগড়াঝাটি করে না, কোনো রকম অশ্লীল কাজে জড়িত নয়। দুদক নিরপরাধ জাহলমকে মুক্ত করার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ দেবে আশা সবার। অভি ইসলাম, টিভি। প্রধানমন্ত্রীর চা চক্রে যোগ না দেওয়ার সিদ্ধান্তের আনুষ্ঠানিক চিঠি গণভবনে পৌঁছে দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। সকালে 3 সদস্যের প্রতিনিধি দল চিঠি নিয়ে যায় গণভবনে। ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় থাকা সরকারের চায়ের আমন্ত্রণ জাতির সঙ্গে প্রহসন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি আইনের সাধারণ প্রক্রিয়ায় আর হওয়া সম্ভব না। তাকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন প্রয়োজন। আগামী নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে হবে বলেও মনে করেন তিনি। তাদের লজ্জা হওয়া উচিত ছিল। এর চেয়ে বড় পরিহাস আর হতে পারে না। বেগম খালেদা জিয়াকে মুক্তি, তার মুক্তির বিনিময়ে যা কিছু দরকার, রাজপথ উত্তপ্ত করে আন্দোলন করে সব কিছু করে তার মুক্তির ব্যবস্থা আমাদের করতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নেতিবাচক রাজনীতি পরিহার করে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি না করে বিএনপিকে সংসদে গিয়ে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সকালে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এই আহ্বান জানান তারা। শরীয়ত খানের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রতিযোগিতার হেলদি একটা কম্পিটিশন হোক। এ সময় বিএনপির নেতিবাচক রাজনীতির কঠোর সমালোচনা করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চা চক্রে যোগ দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একতরফা একগুঁয়ে মানসিকতা পরিহার করে তারা যদি সংসদে যোগ দেন এবং প্রধানমন্ত্রীর সংলাপ, সেখানে যদিও আনুষ্ঠানিক এটা কোনো সংলাপ নয়, প্রধানমন্ত্রী যে আমন্ত্রণ জানিয়েছেন চা চক্রে গার্ডেন পার্টিতে, সেখানে খোলামেলা আলোচনাও তারা করতে পারেন। আলোচনার সুযোগ তো আছে, কথা চা খেতে খেতেও কথা বলা যায়। সরকারের মেয়াদ শেষে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিএনপিকে রাজপথে নয় সংসদে এসে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর আহ্বান জানান মোহাম্মদ নাসিম। ঐক্যফ্রন্টে যারা এমপি হয়ে তারা পার্লামেন্টে আসুন, কথা বলুন এবং আমাদেরকে সরকারকে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, পার্লামেন্টে বলেছেন তিনি, আমাদের সমালোচনা করুন, আমরা বাধা দেবো না। অগণতান্ত্রিক ভাবে আপনি যদি পান তাহলে মানুষকে বলতে পারবেন, সেটা মানুষ দেখতে পারবে। পার্লামেন্ট তো প্রচার হয় সরাসরি। এই জন্য বলতে চাই, আমরা কেউ আর চাই না যে উত্তাপ থাকুক,
কোনো সংঘাত থাকুক আমরা কেউ চাই না। এদিকে রাজধানীর সিডাপ মিলনায়তনে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ। শরীয়ত খান, RTV, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের খামখেয়ালিপনায় ইজিপ্ট এয়ার থেকে লিজ নেওয়া নষ্ট দুটি উড়োজাহাজের পেছনে প্রতি বছর 120 কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। কর্তৃপক্ষ চাইলে আরও আগেই বিষয়টি সমাধান করতে পারত বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই ঘটনায় কিংবা বিমানে অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। মিশরের ইজিপ্ট এয়ার থেকে 2014 সালে 5 বছরের জন্য দুটি বোয়িং 777-200 ইয়ার উড়োজাহাজ লিজ নেয় বিমান। লিজ নেয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় উড়োজাহাজ দুটি। চুক্তি অনুযায়ী দুটি উড়োজাহাজের জন্য প্রতি মাসে 10 কোটি করে বছরে 120 কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে বিমানকে। ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র উড়োজাহাজ সংস্থাটির আয়ের বড় অংশই খরচ হয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী যাত্রী পরিবহন করুক আর নাই করুক মাসে উড়োজাহাজ প্রতি 4,70,16,000 টাকা ভাড়া দিতে হবে বিমানকে। 5 বছরের আগে চুক্তি বাতিল করা যাবে না, আবার লিজের মেয়াদ শেষে উড়োজাহাজ দুটি আগের অবস্থায় ফেরত দিতে হবে। এটা আমার অস্বীকার করতে কোনো আপত্তি নেই যে এটা রিডেলিভারি করতে আমাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রয়োজন, সেটা সহজলভ্য নয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, বর্তমানে মেরামতের জন্য উড়োজাহাজ দুটি ভিয়েতনামের বিমানবন্দরে রয়েছে। আমরা এটাও জানি যে এটার জন্য আমাদেরকে প্রতি মাসেই বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আশা করি যে আগামী মাসের মাঝামাঝির মধ্যে আমরা একটা দিনক্ষণ নির্ধারণ করতে পারবো, যার মাধ্যমে আমরা অন্তত একটা উড়োজাহাজ ফেরত দেওয়ার একটা সুনির্দিষ্ট দিন আমরা ঠিক করতে পারবো। নিজেদের স্বার্থ বিবেচনা না করে চুক্তি করায় উড়োজাহাজ দুটি বিমানের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। এটা যতটুকু জানি বিমান আজ পর্যন্ত যতগুলো এয়ারক্রাফট ওয়েট লিজে নিয়েছে প্রত্যেকটা এয়ারক্রাফট ফেরত দেওয়ার ব্যাপারেই কিন্তু বিমানকে নাকে খত দিতে হয়েছে। কিন্তু বিমান এখান থেকে কোনো শিক্ষা নেয়, কোনো প্ল্যানিং প্রোগ্রামিং করলাম না, হঠাৎ করে আমরা বললাম যে এটা আমরা আর চালাবো না। যত টাকা লাগুক, পেনাল্টি লাগুক, যাই কিছু লাগুক, ইমিডিয়েটলি এটাকে গেট রিড করতে হবে। ইজিপ্ট এয়ারের সঙ্গে কথা বলে দ্রুত উড়োজাহাজ দুটি ফেরত দেওয়ার ব্যাপারে বিমানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিমান প্রতিমন্ত্রী। বিমানের এমডি সাহেবকে বলেছি একজন টেকনিক্যাল এক্সপার্ট সহ ইজিপ্টে গিয়ে এই ব্যাপারে আশু একটা সমাধান তৈরি করা, তাদের হাতে যাতে তাদের বিমান ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি ভিত্তিতে যাতে নেওয়া হয়, আমাদের যাতে আর কোনো লস গুনতে না হয়। এই ঘটনার সঙ্গে বিমানের কোনো কর্মকর্তা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর বিমানের ভাবমূর্তি উদ্ধারে সেবার মান বাড়ানোর পাশাপাশি দুর্নীতি রোধ করা হবে বলে জানান মাহবুব আলী। যারাই দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জুলহাস কবির, RTV, ঢাকা। টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হবার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানালেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন সহ জাতীয় সংসদের নবনির্বাচিত অন্যান্য হুইপগণ। গাজীপুরের শ্রীপুর থেকে এসএসসি ও জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দুপুরে গ্রেপ্তার হওয়া দুজন হলেন রফিকুল ইসলাম ও আকরাম হোসেন, বাড়ি জেলার যোগীরছিট এলাকায়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন বিশ্লেষণ করে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চক্রটি হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রশ্নপত্র ছড়িয়ে দিত বলে জানায় র্যাব। ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা এলাকায় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে 521 কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। ফলে 22 লাখ মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আগামী বর্ষার আগেই শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত শাকিবুর রহমানের রিপোর্টে।
ডিএনডি এলাকায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী। প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মন্ত্রীরা। দ্রুত সময়ে কাজ শেষ করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে এবং কোনো ধরনের গাফিলতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। সততার সঙ্গে কাজ করলে তারা পুরস্কৃত হবে এবং সততার সঙ্গে কাজ না করলে তারা তিরস্কৃত হবে এবং তাদেরকে শাস্তি পেতে হবে। এই ব্যাপারে আমাদের মেসেজ ভেরি ক্লিয়ার। প্রকল্পের কাজ ইতিমধ্যে 37% শেষ হয়েছে। আগামী বর্ষার আগেই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন এই এলাকার মানুষ এবং বাঁধ নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। সকল প্রতিবন্ধকতা দূর করেই নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করে নারায়ণগঞ্জের 22 লক্ষ মানুষের এবারকার বর্ষায় আর জলাবদ্ধতার থাকবে না। আর প্রকল্প পরিচালক জানিয়েছেন খাল দখলমুক্ত করে নারায়ণগঞ্জকে মডেল টাউন হিসেবে গড়ে তোলা হবে। 94 কিলোমিটার যে খাল আছে এটা যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশে অন্যান্য যে এলাকাগুলো আছে যেখানে এরকম ওয়াটার বেসড একটা সিটি করা সম্ভব, তারা এই নারায়ণগঞ্জকে ভবিষ্যতে একটা রোল মডেল হিসাবে নেবে। সাকিবুর রহমান, RTV, নারায়ণগঞ্জ। সম্মানিত ব্যক্তি এবং অনলাইন অ্যাক্টিভিটিসদের হত্যা চেষ্টা পরিকল্পনার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 4 সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেলে এক ব্রিফিংয়ে কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি বলেন, গত 28 জানুয়ারি রাজধানীর আশুলিয়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলার ধুনট থানার চরমুখিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে শাহরিয়ার নাফিস ওরফে আম্মার হোসেন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে নুরুল ইসলাম এবং ভোলার ফুলকাছিয়া গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ রাসেল ওরফে সাজেদুল ইসলাম এবং একই জেলার চরফেশনের হাসানগঞ্জের মোহাম্মদ আবুল কালাম সর্দারের ছেলে মোহাম্মদ আব্দুল মালেক। তাদের সবার বিরুদ্ধে মামলা হয়েছে। সঙ্গে মিলছে না কিংবা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে টার্গেট হিসেবে সিলেকশন করে এবং পরবর্তীতে আরেকটি সেলকে এই কাজগুলি দেওয়া হয় যে তারা সাধারণত সেই টার্গেটের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং পরবর্তীতে হত্যাকাণ্ডে সংঘটিত করা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিল 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দুপুরের পর থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জনস্রোতের রূপ নেয় মেলা প্রাঙ্গণ। বিক্রেতারা জানান, মেলার শেষ দিকে মেগা অফার থাকায় ক্রমেই বাড়ছে ভিড়। এবার মেলায় প্লাস্টিক পণ্য, ফার্নিচার, জুয়েলারি, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ সহ খাবারের দোকানগুলোতেও ছিল ক্রেতা দর্শনার্থীদের ভিড়। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হবে আগামী 8 ফেব্রুয়ারি। যেসব প্লাস্টিক পণ্য বাজারে দেখা যায় তাদের চাইতে একটু ভালো, বেটার মনে হচ্ছে বেঙ্গলের পণ্যটা। আমাদের বিক্রি দিনের পর দিন বেড়েই চলছে এবং যেহেতু শুক্রবার অন্যান্য দিনের তুলনায় ভিড়গুলো একটু বেশি হয়ে থাকে, তো ক্রেতারা ভালো রেসপন্স দিচ্ছে। আমি অনেক জিনিস কিনেছি, মেকআপ কিনেছি, মানে এখানে আসা কি মানে অনেক সহজে অনেক জিনিস পাওয়া একসাথে ভালো লেগেছে। মানে অনেক জিনিস একসাথে বেচছে, তো এখন ছাড় রয়েছে প্রত্যেক জিনিসে, কেনার মধ্যে অনেক সুবিধা রয়েছে। বাচ্চাদের স্কুল, বাচ্চাদের বিভিন্ন কোচিং টোচিং থাকে, আমাদের অফিস থাকে, আমরা সবসময় আসা হয় না, কিন্তু আমরা সুযোগ পাইলে আসতে ইচ্ছা করে। দর্শক, বাণিজ্য মেলায় আছেন সহকর্মী নাজিব ফরাজি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, মাসব্যাপী বাণিজ্য মেলা শেষ হবার একেবারেই এই ক্রান্তি লগ্নে এসে আর ছুটির দিনে বাণিজ্য মেলায় আপনি ভিড় কেমন দেখছেন? শারমিন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে তিল ধরার ঠাঁই নেই। সকালের দিকে এখানে ভিড় কম থাকলেও বিকেল 3টার পর থেকে এখানে মানুষের স্রোত আসতে শুরু করেছে এবং সেই স্রোতটি ধীরে ধীরে বাড়তেছে এবং এখন পর্যন্ত মানুষের স্রোত কিন্তু বাণিজ্য মেলামুখী। আজকে শুক্রবার হয়, মানুষ এই ছুটির দিনটি কাজে লাগাতে বাণিজ্য মেলায় এসেছেন। তারা পরিবারের সদস্যদের নিয়ে এই বাণিজ্য মেলায় আজকে তাদের বিভিন্ন ঘুরতে এসেছেন, কেনাকাটা করতে এসেছেন এবং আজকে বাণিজ্য মেলার ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি এবং এখানে আজকে মানুষের ভিড়ের পাশাপাশি এখানে বেচা কেনাও কিন্তু অনেক বেশি হচ্ছে। তবে বিক্রেতাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বাণিজ্য মেলায় মানুষের আগমন যত বেশি, বেচা কেনা কিন্তু তার চেয়ে সেই তুলনায় কিছুটা কম। কারণ বিক্রেতাদের দাবি হচ্ছে যে বাণিজ্য মেলায় যারা এসেছেন এখানে বেশিরভাগই দর্শনার্থী, অনেকেই দেখছেন বেশি বিভিন্ন পণ্য,
কিন্তু কিনছেন কম। আমার সঙ্গে এখানে অনেক মানুষ রয়েছেন এখানে যারা এসেছেন বাণিজ্য মেলায়, তো তাদের কাছ থেকে একটু জানবো আপনি কি কি কিনেছেন। আর আমি রিগেল থেকে নিয়েছি, আমার সবচেয়ে ভালো লাগছে। আমি বাইরে থাকি কিন্তু আই সে দিস ইজ দ্য ফ্রিডম, এটাই স্বাধীনতা। শারমিন, আপনি শুনলেন যে তিনি বলছেন যে আজকে তিনি বাইরে থাকেন এবং এখানে আরো অনেক মানুষ এসেছেন যারা আজকে ছুটির দিন হয় তাদের এই দিনটিকে তারা কাজে লাগাতে চাচ্ছেন এবং ছুটির দিন হওয়ায় আজকে বাণিজ্য মেলায় মানুষের ভিড় বেশি, কিন্তু অন্যান্য দিনের সাধারণত এর চেয়ে অনেক কম থাকে। আর মাত্র 8 দিন বাকি রয়েছে এই বাণিজ্য মেলায়, 8 তারিখ পর্যন্ত এই বাণিজ্য মেলা চলবে। তো শারমিন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বাণিজ্য মেলা থেকে ছুটির দিনে বেচা বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরায়েজি। মৌসুম শেষের দিকে হলেও বাজারে সরবরাহ বাড়তি শীতকালীন সবজির, তাই দামও কমতির দিকে। সপ্তাহের ব্যবধানে ফুলকপি, মূলা, গাজর সহ কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। দেশি পেঁয়াজ, আলু ও আদার দামও কমেছে বেশ খানিকটা। তবে বাড়তি সয়াবিন তেল, মাছ, গরু ও খাসির মাংসের দাম। সাপ্তাহিক বাজার দরের খবর থাকছে সেলিম মালিকের রিপোর্টে। প্রকৃতিতে কাটতে শুরু করেছে শীতের রেশ, তবে মাঠে এখনো সবর উপস্থিতি শীতকালীন সবজির, সাথে বাজারেও সরবরাহের বাড়তি চাপ, তাই কমছে দাম। দোকানিরা জানালেন মৌসুম শেষের দিকে হওয়ায় আগের চেয়ে শীতকালীন সবজির সরবরাহ বেশি। শীতের সবজি যেমন কমেছে, টমেটো গত সপ্তাহে গেছে 30 টাকা, 35-40 টাকা কেজি। এই সপ্তাহে যেটা আছে 20 টাকা কেজি, 15 টাকা কেজি, 25 টাকা কেজি। কাঁচামরিচের দাম কম, কাঁচামরিচের কেজি এখন 40 টাকা, 50 টাকা কেজি। ফুলকপি গত সপ্তাহে বিক্রি করছি 25-30 টাকা বিক্রি করছি, আজকে বিক্রি করতেছে 15 টাকা, 20 টাকা। দেশি পেঁয়াজে কমেছে 5 টাকা আর আদায় কমেছে 20 টাকা। পেঁয়াজ 30 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 25 টাকা। আদাটার দাম আবার অনেক কমে আছে, গত সপ্তাহে আমরা 120-140 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে বিক্রি করতেছি 100 টাকা, 110 টাকা এরকম। সপ্তাহের ব্যবধানে হালি প্রতি মাঝারি মানের ইলিশের দাম বেড়েছে 200 টাকা। দামের ঊর্ধ্বগতি অন্যান্য মাছেও। আগে যেগুলো আমরা 450-500 বেচতাম, এখন বেচতেছি 550-600, মানে একটা মাছে আপনার 50 থেকে 60 টাকা বাড়ায় বেচতেছি। 480 টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে 500 টাকায়। খাসি ও ছাগলের মাংস বেড়েছে 50 টাকা করে। কন্ট্রাক্ট 460 টাকা, এখন কিনে আনা লাগে 520 টাকা, পার কেজিতে 70 টাকা নাই, এখন বিক্রি করতে আছি 500। পিকনিক, বিয়া অনুষ্ঠান চলতেছে ধুমছে, খাসি পাওয়া যায় না, অনেক দাম, খাসি 800 টাকা। এক দফা বাড়ার পর 1 থেকে 2 টাকা করে কমতে শুরু করেছে সব ধরনের চালের দামও। প্রতি কেজিতে 4-5 টাকা বাড়ছে, বর্তমানে 1 টাকা কমছে। ব্র্যান্ড ভেদে সয়াবিন তেলের দাম বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কুমিল্লার পর্যটন এলাকাগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের জটিলতা। পানি সংকট, গাড়ি পার্কিং সমস্যা, পরিচর্যার অভাব, এমন অভিযোগ দর্শনার্থীদের। সুযোগ সুবিধা বাড়ালে দেশের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়ার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। শালবন বৌদ্ধ বিহার, আনন্দ বিহার, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, হাতিগাড়া মুড়া, রানী ময়নামতির প্রাসাদ, লালমাই পাহাড় সহ নানান পর্যটন এলাকায় সমৃদ্ধ কুমিল্লা। প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাস প্রচুর দর্শনার্থী আসে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর এসব পুরাকীর্তি দেখতে। শুধু ময়নামতি জাদুঘর এবং শালবন এলাকায় প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার দর্শনার্থী আসে। আরো ভালোভাবে উপস্থাপন করা হয় তাহলে দেখা গেছে আরো বেশি দর্শনার্থী এখানে আসবে। আমরা বইয়ে পড়েছিলাম অনেক এই জায়গার ব্যাপারে, এবার ফার্স্ট টাইম এসে দেখলাম, ভালোই লাগলো, অনুভূতিটা ভালো ছিল। দর্শনার্থীদের সংখ্যা যেমন বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানান জটিলতাও। যাত্রী ছাউনি থাকতো, খাবারের পানির ব্যবস্থা থাকতো, এখন এবং কিছু সিকিউরিটি গার্ড, যে কিছু আজেবাজে লোকও আসে এখানে, সিকিউরিটি গার্ড যদি থাকতো তাহলে অনেক যারা আসছে ঘুরতে আসে তাদের জন্য অনেক সুবিধা হতো। আসার পরে দেখলাম যে আসলে এখানে কোনো যাত্রী ছাউনি নাই এবং পানির কোনো ব্যবস্থা নাই। দিনে সেদিনে আমাদেরকে চলে যেতে হয়, অথবা আমাদের আবাসিক যে ব্যবস্থাটা ওইটা এখানে আমরা তেমনভাবে পাচ্ছি না। মূলত আসার পরে যতটুকু দেখা যাচ্ছে যে এখানে গাড়ির পার্কিং এর সমস্যা। ময়নামতি জাদুঘরের এই কর্মকর্তা জানান, কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে, বাস্তবায়ন হলে পর্যটন এলাকাগুলোতে সুযোগ সুবিধা বাড়বে। আমাদের এখানে পরিবহন ব্যবস্থা ঘাটতি আছে এবং আমাদের ভিতরে আমাদের টয়লেট এবং
সুপেয় পানির ব্যবস্থা এগুলোর ঘাটতি আছে। আমরা আশা করছি পরবর্তী প্রকল্পে এগুলো ধরা আছে, আশা করছি যে এইগুলো যদি সুন্দরভাবে স্থাপন করা যায়, দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে সম্পূর্ণ ব্যবস্থা পেয়ে আরও সুন্দরভাবে এখানে ঘুরতে পারবে। আশা করছি এগুলোর সমস্যা আগামী 2-1 অর্থ বছরের মধ্যেই সমাধান হবে। সুযোগ সুবিধা বাড়লে কুমিল্লার পর্যটন এলাকাগুলোতে আরও দর্শনার্থী সমাগম হবে, সম্ভাবনার দ্বার খুলবে দেশের পর্যটন শিল্পের। মাসুদ মুস্তাহিদ, RTV। বিশ্ব শব্দ করে পড়া দিবস উপলক্ষে শব্দ করে পড়ি, নিজেকে আবিষ্কার করি স্লোগানে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে রূপ বাংলা নামে একটি সংগঠন। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এসব অনুষ্ঠান হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশ আরিফিন সিদ্দিক ও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন বছর উপলক্ষে সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হল নবম পদাতিক ডিভিশনের বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা। সাভার থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল RTV। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাভার সেনানিবাসের GOC মেজর জেনারেল আকবর হোসেন, নাসা গ্রুপের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মল্লিক মনিরুজ্জামান ও RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাভার সেনানিবাসের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। পরে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, ব্যান্ড, চিরকুট সহ দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। আমাদের সকল সদস্যের কর্মক্ষেত্রে কর্মস্পৃহা, মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা এবং ব্যস্ততার ক্লান্তিকে দূর করে দিতে পারে। মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে থাকার জন্য RTV চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সকল সদস্যদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দেশের প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত থেকে অত্যন্ত কঠোর পরিশ্রম করার পর আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলের জন্য বয়ে আনুক অনাবিল শান্তি। বাংলাদেশের যে কোনো দুঃসময়, প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা আমাদের পাশে থেকে কাজ করেন। আপনারা জাতিসংঘে মিশনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। আমরা অত্যন্ত গর্বিত। আমরা আপনাদের সাথে সবসময় থাকতে চাই, আপনাদের সাথে কাজ করে যেতে চাই। শেষ করছি সন্ধ্যার সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। শুধু বই কেনা বেচা নয়, বইমেলা বাঙালির প্রাণের মেলা বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল লাইব্রেরি নির্মাণের নির্দেশ, অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন। রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা, বাংলাদেশের দুদকের মামলায় আসামি ঘুরে বেড়ালেও সাজা খাটছে নিরপরাধ মানুষ। প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠি, বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান ওবায়দুল কাদেরের। এবং বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 1 রানে হারল ঢাকা ডায়নামাইটস। টস জিতে সিলেট সিক্সারকে ব্যাটিংয়ে পাঠালো চিটাগাং ভাইকিংস। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।